এই পিচ্চি শোন, কি কলেজ শেষ হওয়ার পর একটু সামনে এগিয়ে গেলেই আমাকে পাবে। তুমি একটু হেঁটে চলে এসো প্লিজ। আমার কিছু কাজ আছে, আমি আবার ঘুরে আসতে পারবো না এদিকে। আচ্ছা। পিচ্চিটা কলেজের গেটের ভেতর ঢুকে গেল। আমি বাইক স্টার্ট দিয়ে কিছু জায়গা এগিয়ে দেখি সায়ান মুখটা মলিন করে বসে আছে, আর আবির, রিহান, রাকিব সায়ানকে সান্ত্বনা দিচ্ছে। আমি সায়ানের কাছে যেতে যেতে বললাম, কী রে মজলু, তোর লাইলি এখনও আসে নাই? আমি কাছে যেতে সায়ান আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। প্লিজ বন্ধু, তুই কিছু একটা কর। আমি জেনিয়াকে ছাড়া বাঁচব না। জেনিয়া হলো সায়ানের গার্লফ্রেন্ড। 3 বছর ধরে ওদের রিলেশন, দুজন দুজনকে অনেক ভালোবাসে। কিছুদিন পর জেনিয়ার বিয়ে, কিন্তু জেনিয়া না পারছে ফ্যামিলি ছেড়ে সায়ানের কাছে চলে আসতে, না পারছে সায়ানকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে। আজ জেনিয়া সায়ানের সাথে লাস্ট দেখা করতে আসছে, লাস্ট দেখা করবে সেই কথা শুনেই রাতে সায়ান আমাকে ফোন করে জানিয়ে দিয়েছিল। অনেকক্ষণ অপেক্ষার পর জেনিয়া আসলো। আমাদের সবাইকে দেখে কিছুটা অবাক হলো। আমি বললাম, জেনিয়া এদিক আসো। আমি জেনিয়াকে ওদের থেকে কিছু দূরে নিয়ে গেলাম। আমি বললাম, জেনিয়া সত্যি করে বলো, তুমি কি সায়ানকে ছাড়া অন্য কারোর সাথে থাকতে পারবে? ওকে ছাড়া থাকতে পারবো না বলেই তো মরার রাস্তা বেছে নিয়েছি। তুমি কি মনে করেছো তুমি মরে গেলে সায়ান বেঁচে থাকতে পারবে? এবার মেয়েটা কান্না করতে লাগলো। তো আমি কি করব বলেন ভাইয়া? পালিয়ে যাও। কিন্তু আমার ফ্যামিলি? দেখো জেনিয়া, তোমাকে পালিয়ে গিয়ে বিয়ে করার পর যখন তোমাদের কোলে ছোট্ট আরেকটা জীবন আসবে, তখন তোমার ফ্যামিলি ওই বাচ্চাটার দিকে তাকিয়ে সব মান অভিমান ভুলতে বাধ্য হবে। কিন্তু জেনিয়াকে পুরো কথাটা বলতে না দিয়েই পিচ্চিটা এসে বলল, এই যে আমি চলে এসেছি। তারপর জেনিয়ার দিকে তাকিয়ে বলল, ওই মেয়েটা কে? বলছি তুমি ওদের কাছে গিয়ে বসো, আমি ওর সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলে আসছি। মেয়েটার সাথে তোমার কিসের ইম্পর্টেন্ট কথা? নির্লজ্জ মেয়েগুলো শুধু সারাদিন তোমার পিছে পিছে লেগে থাকে। কথাগুলো বলতে বলতেই আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আমার রাগ উঠে গেল চরমে। এক ঝটকায় পিচ্চিটার হাত থেকে আমার হাত ছাড়িয়ে গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিলাম। পিচ্চিটা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এই পিচ্চি, তুই জানিস এই মেয়েটা কে? জানি তো, মেয়েটা তোমার গার্লফ্রেন্ড। এবার অন্য গালে ঠাস করে আর একটা চড় মারল। পিচ্চিটা দুই গালে দুহাত দিয়ে জোরে জোরে কান্না করতে লাগলো। কান্না থামা বলছি, না হলে আরেকটা দিব। এই তুমি খুব খারাপ। আমি আব্বুকে গিয়ে সব বলবো, আর এও বলবো যে তোমার গার্লফ্রেন্ড আছে। এবার পিচ্চিটার কথা শুনে আমার নিজেরই কান্না চলে আসছে। বোন রে, তুই কিছু না বোঝার আগেই কেন বাচ্চাদের মতো পাগলামি করিস? বাচ্চাদের মতো কি? তুই তো বাচ্চাই। ও আমার গার্লফ্রেন্ড না, সায়নের গার্লফ্রেন্ড। আমি এখানে 2টা জীবন বাঁচানোর জন্য চেষ্টা করছি, তুই ঢং করছিস? এবার পিসিটা সব কিছু বুঝতে পেরে কান্না থামিয়ে চোখের পানি মুছে একটা হাসি দিয়ে আমাকে বলল, সরি। এবার পিচ্চিটার কাণ্ড দেখে আমারই হাসি চলে এলো। একটু আগে কি কান্নাটাই না করলো, আর এখন হাসছে। পিচ্চি একটা। এতক্ষণ জেনিয়া আমাদের দিকে তাকিয়েছিল। জেনিয়া আমাদের দিকে তাকিয়ে হাসছে। আমি বললাম, তো কি সিদ্ধান্ত নিলে জেনিয়া? আমি পালিয়ে যেতে প্রস্তুত ভাইয়া। পরে ওই দিন সায়ান আর জেনিয়া চট্টগ্রাম পালিয়ে যায়। আর মাত্র 7 দিন বাকি আমার আর পিচ্চিটার ডিভোর্স পেপার আসতে। পিচ্চিটা আমার সাথে এমন ব্যবহার করে বোঝাই যায় না যে আর মাত্র কয়েকদিন পর ওর সাথে আমার ডিভোর্স হবে। আজ আমার ফ্রেন্ড রিহানের বার্থডে। রাতে পিচ্চিটাকে বললাম, এই পিচ্চি, আমার জন্য অপেক্ষা কর না, রাতে বাসায় ফিরতে আমার দেরি হবে।
কেন দেরি হবে কেন? আজ আমার ফ্রেন্ড রিহানের বার্থডে। ও আচ্ছা। মুখে বলছে আচ্ছা, কিন্তু আমি জানি পিসিটা ঠিকই আমার জন্য না খেয়ে বসে থাকবে। রিহান বার্থডে পার্টিটা শুরু আমার তিনজনেকে নিয়েই দিচ্ছে, আমি, রাকিব আর আবির। কেক কাটা শেষ, রিহানকে নিয়ে কয়েকটা সেলফি তুলে ফেসবুকে আপলোড দিলাম। তারপর কিছু খাবার খেয়ে আমি ওদের থেকে বিদায় নিয়ে চলে আসলাম। তখনই আমাকে রিহান আটকালো। কিরে, কোথায় যাচ্ছিস? আসল পার্টিটাই তো হলো না, বলে একটা ব্যাগ থেকে 3টা বোতল বের করলো। কিরে, এসব কিসের বোতল? এগুলো মদের বোতল। ছি, সরা এখান থেকে, আমি এগুলো খাই নাকি? তোরা জানিস না আমি এগুলো খাই না। জানি, তবু আজ খেতে হবে। আমাকে জোরাজুরি করতে লাগলো। শেষ পর্যন্ত ওদের জোরাজুরিতে বাধ্য হয়ে নাক টিপে হাফ গ্লাস খেলাম। হাফ গ্লাস খাওয়ার পরেই আমার নেশা ধরে গেল। আমার আরও খেতে ইচ্ছে করতেছে। আমার পাশে এক বোতল রাখা ছিল। বোতলটার মুখ খুলে ঢকঢক করে বোতলের অর্ধেক শেষ করতেই আবির আমার হাত থেকে বোতলটা কেড়ে নিল। এই নিয়ান, কি করছিস? আবিরও আমার মতো এইসব খায় না। রাকিব আর রিহান অনেক জোরাজুরি পরেও আবির খায় নাই। চল, বাড়ি যাবি। আবির আমাকে বাইকে করে বাড়িতে নিয়ে আসলো। আমাকে ঘরের সামনে পৌঁছে দিয়ে আবির চলে গেল। আমার কাছে ঘরের দ্বিতীয় চাবি ছিল, সেটা দিয়েই আমি ঢুকলাম। মাথা ঘুরছে, হাঁটতে পারছি না, কষ্ট করে রুমে আসলাম। দরজা ধাক্কা দিতেই খুলে গেল। পিচ্চিটা বিছানাতে বসা ছিল। আমাকে দেখে উঠে এসে বলল, এতক্ষণ আসলে? আমি কিছু বললাম না। পিচ্চিটার দিকে গোল লালা চোখে তাকিয়ে রইলাম। আজ পিচ্চিটাকে দেখে আমার ভিতরে কীরকম জানি একটা উত্তেজনা ফিল করছি। আমি পিচ্চিটাকে বললাম, এই, তুই আমার বউ না? আয়, আমার কাছে আয়। এ কি, তোমার মুখ থেকে কিসের গন্ধ? ওকে বলতে না দিয়েই ওর ঠোঁটে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। তারপর পিচ্চিটার ঠোঁট ছেড়ে দিতে পিচ্চিটাকে ধাক্কা দিয়ে বিছানাতে ফেলে দিলাম। সকালে ঘুম থেকে উঠে বিছানাতে বসলাম। মাথাটা ঝিমঝিম করছে। হঠাৎ আমার খেয়াল হলো আমার শরীরে কোনো কাপড় নেই। কাপড় নাই বলতে একটা সুতোও নাই, শুধু পাতলা একটা চাদর দিয়ে সারা শরীর ঢাকা। কাল রাতের কথা মনে পড়তেই আমি চমকে উঠলাম। শিট, এটা আমি কি করলাম? বলে বিছানাতে একটা ঘুষি দিলাম। আমার প্রায় কান্না চলে আসছে। পাশে তাকিয়ে দেখলাম পিচ্চিটা আছে নাকি। না, পিচ্চিটা নাই। পিচ্চিটাকে দেখলাম গোসল করে চুল মুছতে মুছতে বাথরুম থেকে বেরিয়ে আসতে। লজ্জায় আমার দিকে তাকাতে পারছে না। মাথা নিচু করে আমাকে বলল, বাথরুমে গরম পানি রাখা আছে, গোসল করে নাও। বলে রুম থেকে বেরিয়ে গেল। আমি রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। ফিরে এসে পিসিটাকে খুঁজতে লাগলাম। রান্নাঘরে গিয়ে দেখলাম আম্মুর সাথে রান্না করছে। আমি বললাম, এই দিয়া, রুমে আসো। আম্মু আব্বুর সামনে পিসিটাকে নাম ধরেই ডাকে। পিসিটা রুমে এসে বলল, কিছু বলবে? এটা খেয়ে নাও। কিসের ওষুধ এটা? এটা পিল। কিসের ওষুধ এটা? এটা পিল। পিল শব্দটা শুনে পিচ্চিটা আমার থেকে কয়েক পা পিছিয়ে গেল। মুখটা মলিন করে আমার দিকে হা করে তাকিয়ে রইল। আমি বললাম, সরি, প্লিজ আমাকে মাফ করে দিও। রাতে যে কি হয়েছিল আমার, সত্যি বলছি, তখন আমার কোনো হুঁশ জ্ঞান ছিল না। পিচ্চিটা কোনো কথা বলছে না, শুধু চোখ দিয়ে অনর্গল পানি ঝরে যাচ্ছে। আমি বললাম, প্লিজ তুমি কেঁদো না। তুমি কাঁদলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। প্লিজ পিলটা খেয়ে নিও। বলেই আমি রুম থেকে বেরিয়ে গেলাম। দিয়ার কথায় আসি। দিয়া সেখানে স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর দৌড়ে বাথরুমে ঢুকে গেল। বাথরুমে ঢুকেই শাওয়ার ছেড়ে শাওয়ারের নিচে বসে হাউমাউ করে চিৎকার করে কান্না করতে লাগলো। এখন দিয়া যতই জোরে কান্না করুক না কেন, সেই কান্নার আওয়াজ বাইরে যাবে না। তাই ইচ্ছে মতো চিৎকার করে কান্না করতে লাগলো।
দিয়া ভেবেছিল কাল রাতের ঘটনার পর নিয়ান তাকে আর দূরে সরিয়ে রাখতে পারবে না। এখন নিয়ান তাকে মেনে নেবে, কিন্তু একটু আগে যখন নিয়ান তার হাতে পিলটা ধরিয়ে দিল, তখন মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এইটুকু একটা পিলকে দিয়ার কাছে মনে হয়েছিল যেন এটা পৃথিবীর সব থেকে ভারী একটা জিনিস। সেই ভারী জিনিসটা নিয়ান দিয়ার হাতে ধরিয়ে দিল। আমি রুম থেকে বের হয়ে এসে ড্রয়িং রুমে সোফাতে বসলাম। মনে মনে ভাবতে লাগলাম, আমি কি মেয়েটার সাথে একটু বেশি অপরাধ করে ফেলছি? আমি যদি মেয়েটাকে স্ত্রী হিসেবে নাই মানতে পারি, তাহলে কেন আমি মেয়েটার সতীত্ব নষ্ট করলাম? নিজেকে নিজের কাছে অনেক অপরাধ বোধ হচ্ছে। মনে হচ্ছে যেন আমি এই পৃথিবীর সব থেকে বড় অপরাধী। মেয়েটার জন্য অনেক মায়া হচ্ছে। পিসিটা আর আমার ডিভোর্স পেপার আসতে আর মাত্র 4 দিন বাকি। পিসিটা এখন আমার সাথে আগের মতো কথা বলে না, আগের মতো পাগলামিও করে না। কিছু জিজ্ঞাসা করলে শুধু সেটার উত্তর দেয়। উত্তর দেওয়ার ধরন এমন, হ্যাঁ, না, ঠিক আছে। এর বেশি পিসিটা আমার সাথে একটা কথাও বলে না। এখন কলেজে আমাকে ছাড়া একা একাই চলে যায়। আমি বলেছিলাম আমার সাথে যেতে, কিন্তু পিচ্চিটা বলে সে নাকি একাই যেতে পারবে। আমি পিচ্চিটার সেই পাগলামিগুলো অনেক মিস করি। পিচ্চিটার কিছু হলে একটুতেই কেঁদে ফেলা, আমাকে বারবার আম্মুর ভয় দেখানো, এইগুলো অনেক মিস করি। আজ বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর চলে আসলাম পিচ্চিটার কলেজের সামনে। কিছুক্ষণ পর পিচ্চিটা বেরিয়ে আসলো। আমি পিচ্চিটাকে বললাম, বাইকে ওঠ। পিচ্চিটা কিছু না বলে আমাকে পাশ কাটিয়ে একটা রিক্সাতে উঠে গেল। আমি পিচ্চিটার কাণ্ড দেখে বোকা বনে গেলাম। যে মেয়েটা আমার বাইকের পেছনে উঠতে সব সময় পাগল হয়ে থাকতো, সেই মেয়ে আজ আমার সামনে দিয়ে একটা রিক্সাতে উঠলো। আমার কেন জানি বুকের ভেতরটা অনেক কষ্ট ফিল হচ্ছে। আমার এরকম কষ্ট কেন হচ্ছে? তাহলে কি আমি মেয়েটাকে ভালোবেসে ফেলেছি? সত্যিই কি আমি মেয়েটাকে ভালোবেসে ফেলেছি? নিজেই নিজেকে প্রশ্ন করতে লাগলাম। সেখানে আর দাঁড়িয়ে না থেকে বাড়িতে চলে আসলাম। রুমে ঢুকে দেখলাম মেয়েটা গোসল করে বাথরুম থেকে বের হচ্ছে আর টাওয়াল দিয়ে চুল মুছছে। আজ কেন জানি আমার কাছে মেয়েটাকে অন্যরকম লাগছে। বারবার পিসিটার দিকে চোখ যাচ্ছে। পিসিটার মুখটা আজ এত ফ্যাকাশে লাগছে কেন? অনেকক্ষণ ধরে দেখছি পিসিটার মনমরা হয়ে কি যেন একটা ভাবছে। পিসিটা আয়নার সামনে দাঁড়িয়েছিল। আমি বললাম, তোমার কি কিছু হয়েছে? মেয়েটা আমার কথায় পিছনে ঘুরে আমার দিকে কিছুক্ষণ প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর মুখটা মলিন করে শুধু একটাই শব্দে বলল, না। মেয়েটা রুম থেকে বেরিয়ে গেল। আমি বুঝলাম না মেয়েটা আমার দিকে এরকমভাবে তাকালো কেন। মেয়েটা কি চোখের ভাষা দিয়ে আমাকে কিছু বোঝাতে চাইছিল? রাত 10:30। আমি আগে খাবার শেষ করে রুমে এসে মেয়েটার জন্য অপেক্ষা করছিলাম। মেয়েটা এতক্ষণ ধরে আসছে না কেন? আমি রুম থেকে বের হয়ে মেয়েটাকে ডাকতে লাগলাম, দিয়া, এই দিয়া। মেয়েটা বলো আসছি। দৌড়াতে দৌড়াতে মেয়েটা রুমে আসলো। আমার সামনে এসে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতে বলল, কিছু বলবে? এতক্ষণ ধরে রুমে আসছিলে না, তার জন্যই ডাকলাম। মুখটা মলিন করে বলল, আর কিছু বলবেন না? আমি জানি মেয়েটা আমার মুখ থেকে কি শুনতে চাইছে। আমি মেয়েটার আমার জন্য এরকম অস্থিরতা দেখে মনে মনে হাসতে লাগলাম। তারপর মুখে একটা হাসি এনে বললাম, না, আর কি বলবো? মেয়েটা হতাশ হয়ে বলল, ও। মেয়েটা কিছুক্ষণ নীরব থেকে আবার বলল, আমি কাল সকালে চলে যাচ্ছি। আমি অবাক হয়ে বললাম, চলে যাচ্ছ মানে? কোথায় চলে যাচ্ছ? আমাদের ডিভোর্স পেপার চলে এসেছে। সকালে একটা লোক এসে পেপারটা দিয়ে গিয়েছে। মেয়েটা আলমারি থেকে ডিভোর্স পেপার বের করে আমার সামনে আনলো। তারপর পেপারটা আমাকে দেখিয়ে বলল, এই পেপারটায় সাইন করার আগে আমাকে একবার বউ বলে ডাকবে। শুধু একবার, একটাবার আমাকে বউ বলে ডাকো প্লিজ। কান্না করতে করতে আমি কিছু না বলে
রুম থেকে বেরিয়ে গেলাম। ঘরের বাইরে এসে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। বাইক চালাচ্ছি আর মনে মনে ভাবছি, তোমাকে শুধু একবার না, সারা জীবন বউ বলে ডাকবো, আমার পিচ্চি বউ। বাইকের স্পিড বাড়িয়ে দিলাম। একটা ফুলের দোকানের সামনে এসে বাইক থামালাম। তারপর অনেকগুলো গোলাপ ফুল কিনে একটা শাড়ির দোকানে এসে লাল একটা শাড়ি কিনলাম। আজ পিসিটাকে নিয়ে সব আমার নতুন করে শুরু করব। শাড়ি আর গোলাপ নিয়ে একরকম দৌড়েই ঘরে ঢুকলাম। তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাব, তখনই সিঁড়িতে একটা হোঁচট খেলাম। হোঁচট খেয়ে আমার পায়ের একটা নখ উল্টে রক্ত বের হচ্ছে। সেদিকে আমার খেয়ালই নাই। রুমে ঢুকে বললাম, দিয়া আমি চলে এসেছি। কিন্তু দিয়াকে রুমে দেখতে পারছি না কেন? মনে হয় বাথরুমে আছে। বাথরুমের দরজা ধাক্কা দিতেই দরজা খুলে গেল। না, বাথরুমেও নেই। ব্যালকনিতে দেখতে যাব, তখনই চোখ পড়ল বিছানাতে। দেখলাম ডিভোর্স পেপার রাখা আছে, তার উপর একটা ছোট্ট কাগজ। আমি ডিভোর্স পেপার হাতে নিয়েও দেখলাম ডিভোর্স পেপারে দিয়ার সাইন। আমার বুকের ভিতর ধুপ করে উঠল। আমার গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো বন্ধুরা। ধন্যবাদ সবাইকে।